প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশ নিবেদিত সুস্থ জীবনের গল্প অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। আজ আমরা কথা বলবো এমন একটি জটিলতা নিয়ে যে আমাদের নিত্যদিনের চলাফেরায়, আমাদের করা কোনো কাজ কিংবা আমাদের খাওয়া কোনো খাবার আমাদের মনের অজান্তে আমাদের প্রতিনিয়ত শরীরে নানা জটিলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এবং এই কাজগুলো কতটুকু ক্ষতির কারণ কিংবা এই খাদ্যাভ্যাসগুলো থেকে আমাদের কতটুকু বিরত থাকা প্রয়োজন, কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহমুদুজ্জামান, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিকেল গ্যাস্ট্রোন্টারোলজি বিভাগ, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত। স্যার, আমাদের করা এমন কি কি ধরনের বদ অভ্যেস রয়েছে যেগুলো আমাদের শরীরে বদ হজম বা টক ঢেকুর করার অন্যতম কারণ হতে পারে? প্রথমত হচ্ছে কি আমাদের খাওয়ার যে নিয়ম, আমরা সাধারণত খাওয়ার সময় মতো খাই না। হয়তো অনেকে দেখা যায় সকালের নাস্তা দুপুর 12টা-1টার দিকে খাচ্ছে, দুপুরেরটা বিকালে। এই অনিয়মটা হচ্ছে প্রধান কারণ। তারপরে আমাদের খাদ্যের যে সিলেকশন, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা সাধারণত অতিরিক্ত স্পাইসি, যেমন বাইরে বিরিয়ানি, তেহারি, এই ধরনের খাবারের দিকে বেশি আমাদের নজর থাকে এবং এগুলো বেশি পছন্দ করে। আজকাল আমাদের ইয়াং জেনারেশন এগুলোর প্রতি ঝুঁকে পড়েছে। তো এগুলোতে যেই স্পাইস ইউজ করে আমরা কিন্তু সব জানি না। তারপর তারা এই যে পিৎজা, বার্গার, ফাস্টফুড যেগুলো আছে, সেগুলোও কিন্তু আমাদের এই যে পেটের মানে বদহজম, তারপর অ্যাসিড রিফ্লাক্স, তারপর হচ্ছে ডায়রিয়া, ডিসেন্ট্রি, ফুড পয়জনিং, এগুলো অনেক কিছুই করে, যেগুলোর কারণে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি না। নিঃসন্দেহে। এবং এই যে আমাদের জীবনযাপন পদ্ধতি, দেখা যায় আমরা আমাদের সন্তানগুলোকে স্কুলে পাঠাচ্ছি, সেখানে টিফিনেও আমরা দিয়ে দিচ্ছি কোনো বার্গার, স্যান্ডউইচ, এগুলো নিঃসন্দেহে ক্ষতির কারণ। এবং এই খাবারগুলো দেখা যায় তরুণ প্রজন্মের মাঝে অনেক ওজনাধিক্যতা সৃষ্টি করছে। আসলে একটু জানতে চাইবো যে ওজনাধিক্যতা কি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজের কোনো বহিঃপ্রকাশ হতে পারে কিনা? এই অতিরিক্ত ওজন কিন্তু একটা প্রধান কারণ রিফ্লাক্স ডিজিজের। কারণ যখন শরীরে ওজন বেড়ে যায়, তখন আমাদের ইসোফেগাসের যে নিচের দরজাটা, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, সেটার টোনটা কিন্তু কমে যায়। তখন কিন্তু রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেই কারণে আমরা ম্যানেজমেন্টে সবসময় আমরা বলে থাকি যে যাদের জার্ড ভালো হচ্ছে না, তাদের অতিরিক্ত ওজন থাকলে ওজন কমাতে হবে। ওজন এই ফ্যাটের কারণে কিন্তু ইসোফেগাসের টোনটা কমে যাচ্ছে এবং রিফ্লাক্সটা বেশি হচ্ছে। আচ্ছা, খুবই চমৎকার একটি তথ্য এবং খুবই গুরুত্বপূর্ণ। স্যার, একটু জানবো যে আমরা অনেকেই দেখি এখন প্রচুর পরিমাণে স্মোক করে, এবং স্মোকের অল্টারনেটিভ হিসেবে স্মোকটা ছেড়ে দেওয়ার জন্য দেখা যায় যে ভেপ ইউজ করছে। আবার অনেকে সীসা খেয়ে অভ্যস্ত। তিনি খুবই স্বাচ্ছন্দ্যে বলেন যে আমি তো স্মোক করি না, কিন্তু আমি সীসা খাই, এটা আমার জন্য ক্ষতির কারণ নয়। আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন? অবশ্যই যে কোনো ধরনের স্মোকই ক্ষতি করে। ক্ষতি সেই মুখ থেকে শুরু করে একদম পায়ু পথ পর্যন্ত, অ্যানাস পর্যন্ত সব জায়গায় সে ক্ষতি করতে পারে। আর মুখের মধ্যে যেটা করছে আপনি, মানে আমাদের এই যে হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ, এটা যারা স্মোক করে তাদের তো অবশ্যই এই সিগারেটের কারণেই মুখ থেকে গন্ধ হচ্ছে। পাশাপাশি এদের যারা স্মোক করে, সেটা সীসা খেলে তো আরও ক্ষতি করে। সীসা কিন্তু লিভারের জন্য, নার্ভের জন্য এটা খুবই ক্ষতিকারক। আচ্ছা, এখন আমাদের তরুণ প্রজন্ম কিন্তু ওদিকে ঝুঁকে পড়ছে, এবং তারা যে কি ক্ষতি তাদের করছে, তাদের ব্রেইনের ক্ষতি হচ্ছে, নার্ভের ক্ষতি হচ্ছে, তারা কিন্তু এটাকে গুরুত্ব দিচ্ছে না। তো আমি বলবো যে স্মোকিংকে মানে বদ্ধ করার জন্য আমি আরেক নেশাতে চলে গেলাম, যেটা ভেইপ বলেন অথবা ওই সীসা স্মোক যেটা করতেছে, এগুলো কোনোটাই ভালো না। আমরা যদি সুস্থ থাকতে চাই, আমাদেরকে অবশ্যই এগুলো থেকে বের হয়ে আসতে হবে। নিঃসন্দেহে। এবং এই প্রত্যেকটি খাদ্যাভ্যাস আমাদের জন্য ক্ষতির কারণ, আমাদের জীবনযাপন পদ্ধতি। একটু জানতে চাইবো স্যার যে আমরা এখন যে কোনো পার্টিতে, অফিসে কিংবা যে কোনো রেস্টুরেন্টে গেলে খুব স্বাচ্ছন্দ্যে দেখা যায় সামনে চায়ের বদলে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কিংবা কোকা কোলা খাচ্ছি, কিংবা যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস খাচ্ছি। এটা কি আমাদের শরীরে ক্ষতির কোনো কারণ সৃষ্টি করতে পারে কিনা? আমরাও ছোটবেলা থেকে জানতাম যে এই ধরনের 7 আপ, পেপসি, কার্বোনেটেড যে ড্রিঙ্কসগুলো, এগুলো খেলে হজম হয়, পেটের গ্যাস বের হয়ে যায়। কিন্তু এখন আমাদের মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে বা বিভিন্ন স্টাডি থেকে যেটা দেখেছি, বরং এগুলো যারা খায় তাদের রিফ্লাক্স ডিজিজটা বেশি হয়। তো সেই জন্য তাদেরকে আরও এটা ইনহিবিট করা হয় যে যাদের রিফ্লাক্স আছে তারা যাতে এই কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো না খায়। পাশাপাশি অন্য যে ড্রিঙ্কস, অ্যালকোহল, বিয়ার, এগুলো কিন্তু মানা করা হয়। এগুলা খাদ্যনালীর নিচের টোনটা কমিয়ে দেয়, রিফ্লাক্সটাকে অ্যাগ্রাভেট করে, আরও বাড়ায়। তো সেজন্য আমাদের দর্শক মণ্ডলীকে বলবো যে এগুলা থেকে আমাদের
বিরত সরে থাকাটা আসতে খুব হবে। জরুরি। স্যার, অনেকেই দেখা যায় এগুলো ছেড়ে দেবার জন্য ডাবের পানি ব্যবহার করছে। কোল্ড ড্রিঙ্কসের অল্টারনেটিভ কি ডাবের পানি হতে পারে? ডাবের পানি তো অনেক উপকারী, এতে প্রচুর ইলেকট্রোলাইটস আছে, মিনারেলস আছে, যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী। তবে ডাবের পানিটা আমি সাজেশন দিব যে খেতে হয় সকালে দুপুরে খাবে, কারণ ডাবের পানি অনেক সময় খেলে দেখা যায় অনেক সময় রেসপিরেটরি ইনফেকশন হয়, ঠান্ডা লাগে, হয়তো কাশি হতে পারে, সেই জন্য এটা খেতে পারে, অবশ্যই এটা দিনে খাবে। এবং পাশাপাশি স্যার, আমরা এমন আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা দেখা যায় তাদের জীবনযাপন পদ্ধতিটা এমন যে তারা চাইলেও আর্লিতে ঘরে ফিরতে পারে না এবং খুব দ্রুত খাবারটা খেতে পারে না। সেক্ষেত্রে যদি দেরিতে খাবারটা খায়, খাদ্যাভ্যাসটি কেমন হতে পারে তার? রাতে যদি আমার দেরিতে খেতে হয়, আমাকে পরিমাণে খাওয়া কম খেতে হবে। আর খাবারের আরেকটা ব্যাপার একটু বলা উচিত যে খাবারটা ভালো করে চিবিয়ে ধীরে সুস্থে আসলে খেতে হবে, কারণ আমরা যখন চিবাই তখন আমাদের বিভিন্ন রকম পাচক রস, যেগুলো এনজাইম, যেগুলো আমাদের খাবার ডাইজেস্ট করতে সাহায্য করে, সেই সিক্রেশনগুলো হয়। সেগুলো আমাদের খাবার যখন আমরা দেখি, খাবারের গন্ধ পাই, তখন থেকে কিন্তু পাচক রস সিক্রেশন শুরু হয়। আর আমরা যদি লেট নাইটে খাই তাহলে খুবই হালকা খেতে হবে আমাদের। আর সেক্ষেত্রে কোন ধরনের খাবারগুলো খাওয়ার পরামর্শ দেবেন? রাতে হালকা রুটি, ভাজি, এই ধরনের খাবারই খাওয়া ভালো, যদি তার রুটিতে কোনো সমস্যা না থাকে। আমি বলবো যত হালকা খাবার খাওয়া যায় সেটা। আর রাতের বেলা খেয়েই শুয়ে পড়া যাবে না, যত কিছু হোক অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা তার বসা থাকতে হবে, যাতে খাবারটা নিচে নামতে পারে, পাকস্থলী ক্রস করে নিচে নামতে পারে, তাহলে আর রিফ্লাক্স হবে না। কিন্তু যদি পাকস্থলীতে খাবারটা থেকে যায় তাহলে রিফ্লাক্সের সম্ভাবনা থেকেই যায়। নিশ্চয়ই, খুব গুরুত্বপূর্ণ তথ্য। এবং স্যার, আমাদের অনেক সময় ডক্টররা পরামর্শ দিয়ে থাকে যে আপনি যখন ঘুমাবেন আপনার বালিশটা খানিকটা উঁচু করে ঘুমাবেন, বা মাথাটা যেন একটু উঁচু পজিশনে থাকে। এটার কি কোনো বিশেষ কার্যকারিতা রয়েছে? অবশ্যই এটা ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। যাদের রিফ্লাক্স আমরা দেখি, যে একটা হচ্ছে যে আপনি যে বললেন যে রাতে দেরি করে শুয়ে পড়ে, তো মাথার দিকটা আমরা উঁচু যেটা রাখতে বলি, বালিশ উঁচু করলে হবে না। আমাদের খাটেরই মাথার যে এন্ডটা থাকে, খাটের যে পায়াটা থাকে, সেটাকে আমরা কাঠের ব্লক বা ইট দিয়ে 6 ইঞ্চি উঁচু করে দিব, যাতে পুরা খাটটা ইনক্লাইন থাকবে। কিন্তু শুধু বালিশ উঁচু করা যাবে না, বালিশ উঁচু করলে অনেক সময় ঘাড়ের যাদের সার্ভাইকাল স্পন্ডাইলিটিস থাকে তাদের ক্ষতি হবে, সেটা লাভ হবে না। মানে খাটটাই একটু ইনক্লাইন থাকবে 6 ইঞ্চি, মাথার দিকটা উঁচু থাকবে, পায়ের দিকটা একটু নিচু থাকবে। এটা করলে রোগীর উপসর্গ অনেক ক্ষেত্রে কম থাকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং এই যে বদঅভ্যাসগুলো রোধে বা প্রতিরোধে আমাদের জীবনযাপনে আপনি কি পরিবর্তন আনার পরামর্শ দেবেন? প্রথম হচ্ছে যে আমাদের সময় মতো খাবার দাবার খাওয়ার একটা অভ্যাস করতে হবে, কারণ কাজ আমাদের থাকবেই। বেঁচে থাকলে আমাদের জীবনে সবসময় কাজ করে যেতে হবে, কিন্তু সেই কাজটা আমার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমি কিভাবে টাইমিংটা করব সেটা করে নিতে হবে। কারণ আমরা দেখেছি, দেশের বাইরেও দেখেছি, ওরা তো কাজ করে কিন্তু খাবারের টাইমটা তারা ঠিক মতো খেয়ে ফেলে, হয়তো চলার পথেই খাচ্ছে কিন্তু টাইমিংটা নষ্ট করছে না। তো সেই জন্য আমি বলবো যে টাইম মতো খাওয়া, আর যে সমস্ত খাবারে স্পাইস বেশি, তেল বেশি, যেগুলো খেলে রিফ্লাক্স হতে পারে, সেই খাবারগুলো অ্যাভয়েড করা। খাবারের ভিতরে বেশি পানি না খাওয়া, খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে পানি খাওয়া, খাওয়ার সাথে সাথে চেষ্টা করতে হবে না শোয়া। তারপর খাওয়ার সময় অতিরিক্ত টাইট জামা কাপড় পরে বসা যাবে না, বেল্ট টাইট করে বসা যাবে না, একটু রিল্যাক্স ভাবে বসে খেতে হবে। চেয়ার টেবিলে বসে খাবে, অনেক আছে মাটিতে বসে খায়, তাতে পেটে চাপ পড়ে, এতে রিফ্লাক্স হতে পারে। আরেকটা জিনিস বলবো যে বাউল যাতে ক্লিয়ার হয়, পায়খানাটা যাতে ক্লিয়ার থাকে, কারণ যদি পেট ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে পেটে প্রচুর গ্যাস হতে পারে। সেই গ্যাস তো নিচে যাবে না, গ্যাসের ধর্মই হলো উপরে ওঠা, তখন সেটা হয়তো পাকস্থলীতে চাপ দিবে, বুকে এসে চাপ দিবে। তো আমি বলবো যে সেই দিকেও নজর রাখতে হবে, যাতে আমার পেটটাও রেগুলার ক্লিয়ার হয়। একদমই, খুব চমৎকার বলেছেন স্যার। ইদানিং আমরা যেই প্রসঙ্গটিতে ছিলাম যে তরুণ প্রজন্মের মাঝে ওজনাধিক্যতা অনেক বেশি, এবং তারা এখন একটা কাজ করে যে একদম দীর্ঘ সময় না খেয়ে থেকে র্যাপিডভাবে ওজনটাকে কমিয়ে ফেলতে চায়। দেখা যায় আমরা বিভিন্ন ধরনের পণ্য কিংবা সামাজিক মাধ্যম জুড়ে অনেক কিছু বিজ্ঞাপন, যে 1 মাসের মধ্যে 12 কেজি ওজন কমিয়ে ফেলুন, এটা খান, এই ধরনের সিরাপগুলো খেলে আপনি আপনার ওজনটাকে কমিয়ে ফেলতে পারবেন। এই বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে? এটা কি আসলে যৌক্তিক? অবশ্যই না, সবকিছু একটা নিয়ম আছে। আমি যেরকম অতিরিক্ত খেয়ে আমি ওজন বাড়াবো না, সে ওজন কমানোর সময় আমাকে ধাপে ধাপে কমাতে হবে। আর ওজন কমানোর প্রথম পদ্ধতি হচ্ছে খাবার কন্ট্রোল করতে হবে। আমার যে সমস্ত খাবারে ওজন বাড়ে, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট, সেগুলো পরিমাণ কমিয়ে আনতে হবে। হাই ক্যালোরি খাবার, যেমন আমরা বার্গার, পিৎজা, ফাস্টফুড যেগুলো, এগুলো কিন্তু অনেক ক্যালোরি।
এগুলো খেলে আপনার ওজন কখনোই কমবে না। তো এইভাবে লম্বা সময় ফাস্টিংয়ে থাকলে তার যেটা হবে, তার পেটে আলসার হতে পারে, তারপরে এই যে রিফ্লাক্স ডিজ হতে পারে, তারপর তার মানে খুব র্যাপিড যদি ওজনকেও কমায়, তার ফ্যাটি লিভার হতে পারে। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য আমি বলবো যে তাকে একটা নিয়মের মধ্যে তার ওজন কমাতে হবে। লম্বা সময় ফাস্টিং থেকে আমি কয়েকদিন ফাস্টিং থাকলাম আবার বেশি করে খেলাম, এটা করা যাবে না। কোনো একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে গাইডেন্স নিয়ে তার ওজনটা কমাতে হবে। আর আমাদের বাচ্চাদেরকে আমার মনে হয় স্কুলের বইতে এই খাদ্যের উপর একটা চ্যাপ্টার যোগ করা উচিত। একদম। কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু এই ধরনের খাবার আমরা খেতাম না, পেতামও না, সেটা একটা কারণ। ওদের শুধু দোষ দিলে হবে না। নিশ্চয়ই। তো সেই জন্য আমাদের এই সব ব্যাপারে একটু সচেতন হওয়া লাগবে। খুবই চমৎকার বলেছেন স্যার, একদম শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই প্রত্যেকটি দর্শক সচেতন হবেন এবং আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই ছিল যে স্মোকিং, অ্যালকোহল, ভেপ যারা খাচ্ছে তাদের জন্য কতটা ক্ষতি এবং দ্রুত ওজন কমিয়ে আমরা মাসেল ওয়েস্টিং করে ফেলছি, শরীরের বিভিন্ন কমপ্লিকেশন সৃষ্টি করছি। এগুলো থেকে বিরত থাকাটা খুব বেশি জরুরি। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন একটুখানি সচেতন হয়ে জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনি আমাদের খাদ্যাভ্যাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।